দেখছো, এতদিন নিজের ছেলে বলছে, আর ছেলের জন্য কত দরদ কত মায়া দেখাইছে, এখন ছেলেটার একটা কিচ্ছু দেয় না। আমার টাকা নিয়ে আমারই ফেরত দেওয়ার নাম নাই, খারাপ ব্যবহারের উপরে খারাপ ব্যবহার করতেছে, এখন বাড়ি থেকেও বের করে দিতে চাচ্ছে। এবার বুঝেন কেন এই ধরনের মানুষদেরকে বাড়িটা নিয়ে আমি এত হয়রানি, মানে মানুষ কোন ধরনের বাটপার হয়। আমার টাকা তো ফেরত দেবে নাই, না দিয়ে এখন বলতেছে কি আমার নাকি বাড়ি থেকে বের করে দিবে। যে আপনার কাছে 20,000 টাকা ছিল, তাহলে আপনি এই যে সংসার আলাদা হয়ে গেল, শাশুড়ি আলাদা করে দিল, ওই টাইমে মেরে নিয়ে খাইতে পান না, তখন কেন খরচ করেন নাই? আসসালামু আলাইকুম এভরিওয়ান গাইস, আমি গতকালের ব্লগে আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছিলাম যে জামাই আমার জমানো সবগুলো টাকার উপরে হামলা করছে, নিয়ে গেছে, নিয়ে হচ্ছে তার ছেলের জন্য, বড় সতীনের ছেলের জন্য আইপিএস কিনে নিয়ে আসছে। কি একটা অবস্থা, আমার টাকা নিছে আমাকেই জানায় নাই, এক প্রকার চুরি করে নিয়ে গেছে বলা যায়। বড় সতীন জামাইরে আর কত নিচে নামাবে একমাত্র মানে ওই ভালো জানে, আর আল্লাহ ভালো জানে যে ও আর কত নিচে নামাবে জামাইরে দিনের পর দিন। যাই হোক, তারপরে আমি তার কাছে টাকা চাইছি, বললাম যে আমারে না বললা কেন আমার টাকাগুলো নিয়ে গেলেন। সেখানে সে কি উত্তরগুলো দিছে, আমার সাথে কি ধরনের মিসবিহেভ করছে, সেগুলো আমি গতকালের ব্লগেই বলছি। যারা গতকালের ব্লগটা দেখছেন তারা তো জানেনই, আর যারা দেখেন নাই তাদের যদি মন চায় তাহলে হচ্ছে এই ব্লগটার শেষে গতকালের ব্লগটা দেখে আসবেন, তাহলে সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন। আমি একটু করে বলে রাখি এখন, যতটুকু না বললেই নয়। তো সে আমারে মানে টাকা তো দিলই না, উল্টা তার একই যুক্তি যে আমার ছেলের জন্য আইপিএস আনছে, এখন কি তুমি বাতাস খাবা না, তোমার কি লাগবে না? আরে ভাই, আমি তো বলি নাই যে আমার দরকার, আমার যদি প্রয়োজন হইতো তাহলে তো আমি নিজ থেকে গিয়ে বলতাম কারেন্ট থাকে না, গরমে অনেক কষ্ট হয়, আইপিএস এর ব্যবস্থা করেন, বা কারেন্ট কিভাবে না যায় সেই ব্যবস্থা আমার করে দেন, সেটা তো বলতাম। আমার তো দরকার নাই, এই কারণে আমি বলিও নাই, কিছু করিও নাই। এখন আমার টাকাটা নিয়ে আমার সাথে মনে করেন যে বানচাল করতেছে তো করতেছে, মানে কালকে কি খারাপ করছে, আজকে এর চাইতে আরো বেশি খারাপ কাজটা করতেছে। আমার টাকা তো ফেরত দেবে নাই, না দিয়ে এখন বলতেছে কি আমার নাকি বাড়ি থেকে বের করে দিবে। মানে টাকা, আমার টাকা নিয়ে আমারই ফেরত দেওয়ার নাম নাই, খারাপ ব্যবহারের উপরে খারাপ ব্যবহার করতেছে, এখন বাড়ি থেকেও বের করে দিতে চাচ্ছে। এবার বুঝেন কেন এই ধরনের মানুষদেরকে বাড়িটা নিয়ে আমি এত হয়রানি করছিলাম। এরা কোন ধরনের মানুষ, 2 দিন পর পর নিজেদের একটা বাড়ি আছে, সে বাড়িটা নিয়ে মনে করেন যে হ্যাডম দেখানো শুরু করে দেয়, না হলে তাদের ভাল লাগে না। তো যাই হোক, এখন আমি একটু নরম হয়েছি, তো তাদের সাথে মানে মিলেমিশে থাকার চেষ্টা করতেছে, তো এই কারণে আরো বেশি করে আমার সাথে এই ধরনের কাজগুলো করতেছে। বলতেছে কি কি জানি তোমার কাছ থেকে কয়টা টাকা নিছি, এটাতে তুমি এমন করার কি আছে? আরে ভাই, আমার কাছ থেকে টাকা নিছে, আমার তো একটাবার বইলা নেয় নাই যে আমি এই কাজটা করব, আমি তোমার টাকাটা নিব না, কি এটা আমার জমানো কষ্ট করে রাখা টাকা ছিল, অবশ্যই আমার একটাবার জানানোর প্রয়োজন ছিল যে তোমার টাকাটা আমি নিতে চাই, আমার টাকার সমস্যা আছে, নিয়ে আমি হচ্ছে আইপিএস আনতে চাই, একটাবার আমার মতামত তো নেওয়ার প্রয়োজন ছিল, সেটা করে নাই। এখন টাকা চাইতেছি দেখে আমি কিন্তু বলছি যে আমার টাকা মানে যেমনিই হোক আজকের মধ্যেই ফেরত দিতে হবে, না হলে বড় সতীনরে যে আনার কথা সেটা আমি করব না, বড় সতীনকে আমি আনতে আর যাব না, আমার টাকা আমারে যেমনিই হোক আমার হাতে বুঝাই দিতেই হবে। পরে মানে আমি এরকম করাতে সে পরে বলতেছে কি তোমার টাকা ধরা যাবে না, এটা করা যাবে না, তাহলে তুমি যে আমার বাড়িতে থাকো তোমার বাসা ভাড়া দিতে হবে, তারপরে খাবার খরচ সব কিছু দিতে হবে যদি আমার উপরে খাও, তারপরে এটাও বলছে যে পানির বিলটা পর্যন্ত নাকি এখানে আমাদের দিতে হবে, সব কিছুর খরচ দিয়ে তারপরে আমার এই বাড়িতে থাকতে হবে। বলেন কেমন লাগে এদের সাথে? আমার নাকি এখন এই বাড়িতে টাকা দিয়ে থাকতে হবে, আর কালকে আমি মানে আমার টাকাগুলো না পাইয়া আমি কান্নাকাটি করে আমার অবস্থা কি হয়েছে, মানে কালকে কিন্তু আমি অসুস্থ হয়ে পড়ছিলাম, টাকাগুলো না পেয়ে এখনো পর্যন্ত আমার সেই অসুস্থতা কাটে নাই। আমার চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপর কান্নাকাটি করছে টাকাটা না পাইয়া, সারা রাত আজকে ঘুমাইতে পাই নাই তার এইসব কথা শুই না। এগুলো কোন ধরনের কথা বলে, 2 দিন পরে পরে আমার সাথে এইরকম কেন করে আমি সেটাই বুঝি না। এই কারণে এদেরকে এত মানে আমি হয়রানি করছিলাম যে বাড়ি আমার নামে না হোক, আমার মেয়ের নামে যাতে দোতলার ফ্ল্যাটটা দিয়ে দেওয়া হোক, আমি আমার মেয়েরে নিয়ে পুরো নিরাপত্তা নিয়ে থাকতে চাই। খরচ জামাই দিবে না তো কে দিবে? সে আমার জামাই, আমার বাসা ভাড়া থেকে শুরু করে আমার যদি এক্সট্রা কোনো খরচ লাগে সেটাও আমারে দিবে।
সেইটা না দিয়ে সে তার দায়িত্ব তো অবহেলা করতেছে, উল্টা আমারে বাড়ি থেকে বের হয়ে যাই যাতে আমি, সেটার হুমকি পর্যন্ত আমারে দিতেছে। তো মানে আসলে আমার কিচ্ছু বলার নাই, আমার সাথে 2 দিন পর পর এমন কিছু হয় যে আমার আসলে বলার মতো, আমি যে ফিরেই কিছু একটা বলবো সেটাই আমি বুঝতে পারি না। মানে একটা মানুষ এত বিপদের মধ্যে থাকলে তার মুখ দেওয়ার কথা বাইর হয় কিভাবে, মানে জবানটা আর কিভাবে বের হয় আমার একটু বুঝান। মানে আমি বললাম যে আপনি আমার জামাই, আপনি না এইসব কি কথা বলেন, আর 2 দিন পর পর এইভাবে বাড়ি, আপনার মায়ে কয়েকদিন আলাদা করে দিয়ে বলে যে আমার বাড়িতে থাকলে বাসা ভাড়া দিয়ে থাকতে হবে, সব খরচাপাতি নিজেরটা নিজে সামলায় থাকতে হবে, না হলে এই বাড়িতে থাকা যাবে না, বাড়ি থেকে বের করে দিবেন। এবার আপনিও সেম কাজটা করলেন, সমস্যা কি আপনাদের? আপনারা এই একটা বাড়ি নিয়ে এরকম করেন কেন? তো পরে সে বলতেছে আমি এত কিছু জানি না, তোমার টাকা নেওয়াতে তুমি যেহেতু এমন করছো, এখন আমার বাড়ি, আমি তো এমন করবই, আমার বাড়িতে থাকতে হলে খরচ দিয়ে থাকতে হবে, না হলে না। তারপরে আরেকটা প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিই। আপনারা অনেকেই বলছেন যে আপনার কাছে 20,000 টাকা ছিল, তাহলে আপনি এই যে সংসার আলাদা হয়ে গেল, শাশুড়ি আলাদা করে দিল, ওই টাইমে মেরে নিয়ে খাইতে পান না, তখন কেন খরচ করেন নাই? তারপরে হচ্ছে গিয়ে জামাইয়ের সাথে সংসার আলাদা হয়ে গেল, জামাইয়ের ভর্তি খরচে কত টানাটানি পড়লো, এখানে সেখানে গেলাম, তখন কেন টাকা খরচ করলাম না আমি? তো শোনেন, আমি কিন্তু কালকের ব্লগে এই জিনিসটা একদম ক্লিয়ারলি বলে দিছি যে আমি 1 বছর ধরে যে বলতেছি 1 বছরের মধ্যে আমি টাকা জমাই, আবার মনে করেন যে বিভিন্ন প্রয়োজনে খরচ করে ফেলি, জমাই বিভিন্ন প্রয়োজনে খরচ করে ফেলি। যখন সংসার আলাদা করে দিছিল শুধু আমার সাথে শাশুড়ি মা, তখন কিন্তু আমি বলছিলাম যে আমার থেকেও কিছু টাকা আমার কাছে ছিল, সেগুলো আমি খরচ করছি। তো আমার হচ্ছে তেমনভাবে মানে টাকা জমানো হয় নাই 1 বছরে, জমাইছে খরচ করে ফেলছে এরকম গেছে। রিসেন্ট ব্লগটাতে আমি একদম ক্লিয়ার করে বলছি যে আমি রিসেন্ট টাকা জমানো শুরু করছি, পুরো 1 বছর ধরে যে জমাইতেছি বিষয়টা এমন না, রিসেন্ট জমাইতেছি। মনে করেন ওই যে আব্বু আসছে কয়েকবার, তখন হাতে কিছু টাকা দিয়ে গেছে, ঈদের বোনাস পাইছি, সব কিছু মিলিয়ে হচ্ছে টাকাটা জমাইছিলাম। মানে তেমন ছিল না, মেনলি ঈদের পরে আমি টাকা জমানো শুরু করছে, যেহেতু ছেলে আসতেছে, এখন তো সংসারে একটা খরচ আছে, ছেলে আসলে মানে ছেলেরই কিছু দিতে হবে, এই ভেবে হচ্ছে টাকাটা জমাই রাখছিলাম। মানে অনেক শখ করে টাকাটা জমাইছি, অনেক শখ, সেটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমি আমি কত শখ করেছিলাম আপনার, মানে আমার ছেলেকে এটা সেটা দিব আমি, সেই শখটা জামাই আমার ভেঙে দিচ্ছে। তো দিচ্ছে, এখন আমার সাথে চরম লেভেলের খারাপ ব্যবহার করতেছে, যেটা না করলে তার পেটের ভাতগুলো হজম হয় না, কিছু না কিছু নিয়ে একটা গন্ডগোল তার লাগাই রাখতে হবে। তা এখন হচ্ছে যেটা বলতেছিলাম আমি, যে আমি কিন্তু টাকা ঠিকভাবে জমাই নাই, আর তখন কেন আমি টাকা দিলাম না, কেন টাকাগুলো খরচ করলাম না, বললাম রিসেন্ট টাইম টাকা জমানো শুরু করছি। আর শুনেন, একটা বিপদের মধ্যে যদি আপনি পড়েন, তখন কি আপনার কাছে জমানো যেই টাকাটা আছে সেটা আপনি সাথে সাথে খরচ করে ফেলবেন? অবশ্যই না। আপনি হচ্ছে আগে দেখবেন কারোর কাছ থেকে সাপোর্ট পান কি না, কারোর কাছ থেকে 2-4টা টাকা আইনা কিছুদিন চলতে পারেন নাকি। যখন মানে আপনার সব দিকে দরজা বন্ধ হয়ে যাবে, তখনই তো আপনি আপনার সঞ্চয়ের টাকাটা ধরবেন, যে না এখন আমার কাছে আর কোনো উপায় নাই, কারোর কাছ থেকে আমি ধার দেনাও করতে পারতেছি না, এখন আমি আমার এই টাকাটা খরচ করি। তো আমারও ছিল এরকম প্ল্যান। তো আব্বু তো দিছে ওই টাইমে, তারপরে আরও একজন থেকে ধার করে আনছিলাম, তো আব্বু টাকা থেকেই হচ্ছে সেই ধারটা আমি দিয়ে দেই। তারপরে তো জামাই চলে আসলো, আমার কষ্ট তখনই শেষ। আর এইবার যে সংসার আলাদা হয়েছে, এইবার কি আমি একবারও বলছি যে আমি আমার বাবার কাছে হাত পাচ্ছি, তারপরে আশেপাশে মানুষজনের কাছে হাত পাচ্ছি যে আমার কিছু টাকা ধার দেন? এসব কথা আমি বলছি চাই নাই, কারণ এখন আমার জামাই আছে, আমার জামাই আমার সব খরচ সব কিছুতে আমার সাপোর্ট দিবে। আমার এবারের কারোর সাপোর্টের কোনো প্রয়োজন হয় নাই, কারণ আমার জামাই আমার পাশে আছে। তো এই কারণে আমি আর কারোর কাছে চাইও নাই, নিজেরা মানে দুইজনে মিলে যতটা পারছি সামলাইছি, চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ চলে যাইতেছে আমাদের। তো এই সুন্দর একটা জিনিসের মধ্যে জামাই এই ধরনের একটা আকাম করে বসলো, মানে তার কি আমার সাথে ভালোভাবে থাকতে একদমই ইচ্ছে করে না? তার কেন আমার এই টাকাটার দিকে হাত দিতে হবে? তারপরে অনেকে আবার এটাও বলতেছেন যে এতদিন না নিজের ছেলে বললেন আব্দুর আপনার ছেলে, তাহলে এখন আপনার ছেলের পিছনেই তো টাকা খরচ করছে, তাহলে আপনার এত জ্বলতেছে কেন? ভালোই তো আপনার ছেলের পিছনে মানে খরচ করছে, আপনার একটা সারপ্রাইজ দিচ্ছে, এটা তো খুবই ভালো কথা। তা আমার এই সারপ্রাইজের দরকার ছিল না, আমি টাকাটা রাখছি আমার ছেলেরা আমি নিজের হাতে সারপ্রাইজ দিব। এই যে টাকাটা খরচ করে ফেলছে, আমার হাতে এখন একটা টাকা নাই, ছেলেটা আসলে আমি ছেলেটার হাতে কি দিব? তখন তো কিছু না দিলে আপনারাই বলবেন যে দেখছো এতদিন নিজের ছেলে বলছে, ছেলের জন্য কত দরদ কত মায়া দেখাইছে, এখন ছেলেটার একটা কিচ্ছু দেয় না, একটা কিছু দিল না, এতদিন পরে ছেলেটার কাছে পেয়ে কেমন কিপটা। এদিক দিয়া মানে মায়ে যে ছেলের জন্য টাকা জমাই রাখছিল, সেই টাকা বাপে ভাঙ্গা আইপিএস নিয়ে আসছে, সেটা তো আপনাদের চোখেও পড়বে না,
আর আপনারা এটা নিয়ে কিছু বলবেনও না, শুধু এতটুকুই দেখবেন মায় তো কিছু দেয় নাই, দিছে তো বাপে, মার টাকা উড়াইয়া নিয়ে বাপে আইপিএস কিনে আনছে না কি করছে সেটা তো আর আপনারা দেখবেন না, দেখবেন তো আমি কিছু দেই নাই। তো আপনাদের কথায় আসলে তেমন কিছু না, কিন্তু আমার ছেলের আমি এখন কিছু দিতে পারবো না সেটা ভেবে আমার খারাপ লাগতেছে। আমি অনেক কিছু ভাবনা চিন্তা করে রাখছিলাম ওরে কি কি দিব ওর বার্থডে গিফট হিসেবে, তারপরে এতদিন পরে ছেলের কাছে পাইতেছি, সব কিছু মিলিয়ে কিছু প্ল্যান করে রাখছিলাম। তো সেগুলো আর হইতেছে না আমার, কারণ হাতে আমার একটা টাকাও নাই। আর মানে আমি আমার বাপের কাছ থেকে যে আবার হাত পাতবো সেটাও আমার পক্ষে সম্ভব না। আমি যে মানে সে যে কথা বলে গেছে, যে কারণে বলে যাক, আমি এখন তার কাছ থেকে কোনো কিছুই চাইবো না। তার উপর হচ্ছে আব্বুর শরীর ভালো না, এই অবস্থায় তো কিছু চাওয়াও যায় না। তো জামাই আমার টাকা ফেরত দিয়ে দিলেই কিন্তু হয়, আমার আর কারো কাছে হাতও পাতা লাগে না, কিছুই করা লাগে না। আর কয়দিন ভাই আব্বুর কাছ থেকে এভাবে নেওয়া যায়, কয়দিন নেওয়া যায় আপনারাই বলেন। তো মানে তাও নিছি, পারি নাই, বিপদ ছিল ততদিন, এই কারণে না পাইরা নিছি, নিয়ে হচ্ছে টাকাগুলো কষ্ট করে জমাই রাখছি। সেই টাকা দেখে আমার জামাইয়ের লোভ আর সামলাইতে পারেনি, এই কয়টা টাকা দেখা আবার এই কয়টা টাকার জন্য হচ্ছে এত কিছু করে ফেলতেছে। সব সময় নাকি সব ঝামেলা শুধু আমিই বড় করি, আমি বড় করি। এখন কে বড় করে আপনারা দেখেন, আপনারা তো শুধু একচেটিয়া কথা শোনেন, মানে আমার কথাগুলো শোনেন, এই কারণে সবসময় আমারই দোষী বলেন। তার উপর আমি ছোট বউ, সবসময় মনে হয় কি আমি পেঁচাল পাড়ার ধান্দায় থাকি, আমি শুধুই অনেক কথা বলি যেগুলো আমার সাথে হয় না। তবে হয় বলেই আমি বলি, না হইলে ভাই আমি কি কথা উড়ে উড়ে নিয়ে আসবো, কাহিনী উড়ে উড়ে নিয়ে আসবো? হয় দেখে আমি এইসব কিছু বলি। মানে কি বলবো, আমার আসলে বলার মতো আমি ভাষা খুঁজে পাই না। জামাই কেন আমার সাথে এমন করে, কেন দুইটা দিন আমার সাথে মিলে থাকতে ইচ্ছে করে না। এখন কত খুশির একটা মুহূর্ত ছিল, আব্দুর রহমানকে আনতে যাব, বড়শিতিন আসলে তো আরও ভালো, ডাবল খুশি। এখানে সবাই মিলে মানে হই হুল্লোড় করে বাসায় আসবো, আব্দুর রহমানের জন্মদিন সুন্দরভাবে পালন করব, সেগুলো কিছুই আমার আর করা হইলো না। এখন মনে করেন যে মন খারাপ করে ঘরের এক কোনায় বসে থাকো। বড়শিতিনটা আনতে তো যাব না বলেই দিছি, হাতে টাকা না পাইলে, কারণ আমার ছেলেরা আমি কিছু দিতে পারবো না, এটা আমি কোনোভাবেই মাইনা নিতে পারতেছি না। জামাই আমার হাতে আগে টাকা দিবে, মানে আমি আশ্বস্ত হব যে না আমার ছেলে আসলে এখন আমি ছেলেরে কিছু দিতে পারবো, তারপরে বড়শিতিনটা আনতে যাব। আর সে যা শুরু করছে, এখন বলতেছে টাকা দিবে না, টাকা না দিয়ে নাকি এখন তার বাড়িতে থাকি, সেগুলোর খরচ দিতে হবে, এতদিন তো দেই নাই, এখন নাকি সেই 20,000 টাকা সে কাইটটা নিয়ে গেছে আমার কাছ থেকে। মানে মানুষ কোন ধরনের বাটপার হয়, একবার আমার জামাইয়ের দিকে তাকাই আপনারা বুঝেন। টাকাটা আমার কাছে হচ্ছে কালকের আগের দিন রাতে বলতেছে তোমার কাছে কোনো টাকা আছে নাকি। তো আমি জিজ্ঞেস করছি আপনার কোনো প্রয়োজন নাকি, টাকার কথা বললেন কেন, কিছু বললো না। আমি দেখাইলাম আমার টাকাটা এখানে আছে, এই জায়গায় রাখছি, টাকাটা নিয়ে গেল। এখন সে তো জানে আমি টাকাটা চাইবো, টাকাটা আমি জমায় রাখছি, তারে কিন্তু বলছি আমি কেন জমায় রাখছি, কি করছি সব কিছুই বলছি। তারপরে সেই কাজটা করছে, কইরা এখন আমি যখন টাকা ফেরত চাইছি আমার তো ফেরত দিবে না, উল্টা বলে কি তাদের বাড়িতে থাকছি খাইছি এটা নাকি এখনকার খরচ। সে কার্ডটা নিয়ে গেছে, আর ভবিষ্যতে যে থাকবো সেটার সব কিছু টাকা দিয়ে থাকতে হবে। তো এখন আপনারাই ভাই আপনাদের মতামত জানাই যান যে আমার কি করা উচিত এই সংসারে থাইকা, আমি কি করব, কোন দিকে যাব, আমি কিছু বুঝতেছি না। আমারে মানে ডিরেক্ট এই কথাও বলে যদি সব কিছুর খরচ দিয়ে থাকতে না পারো, খাবার খরচ, বাসা ভাড়ার খরচ, পানির খরচ, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এগুলো দিয়ে যদি না থাকতে পারো, তোমার যেই দিকে দুই চোখ যায় তুমি সেদিকে চলে যাও। মানে গাইস ভাল লাগতেছে না আর কিছু, এমনিতে শরীরটা খারাপ, কাটাই উঠতে পারি নাই সেই সুখ। আমি আমার টাকাটা আমার হাত থেকে চলে গেছে, তার মধ্যে এত কিছু হইতেছে। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।